তো আমরা সেকেন্ড দোলক দেখা হয়েছে। আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। যদিও তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম ওটা সলভ করার জন্য, ওটা কি সলভ করছো? একটা পিডিএফ ফাইল তোমাদেরকে দেওয়া হয়েছিল, ওটা কি সলভ করা হয়েছে নাকি ঈদের ছুটিতে সবাই ছুটি কাটাইছো আর পড়াশোনা করো নাই? বলো উষা, কেমন আছো? উদয় কেমন আছো? ভালো আছি। শুনতে পাচ্ছ? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো আমরা চ্যাপ্টার 8 পড়ছিলাম। তো চ্যাপ্টার 8 পড়ানোর পর আমরা হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম, বলেছিলাম যে এটা সলভ করার জন্য। আর কতটুকু করেছো জানি না, তবে আমি তোমাদেরকে আজকে হচ্ছে কি একটু রিভিশন ক্লাস করাই। আই মিন ওই চ্যাপ্টার থেকে কতটুকু পড়েছি একটু রিভিউ করি, ঠিক আছে? যাতে করে তোমরা যতটুকু পড়েছো আবার যত সুন্দর করে যাতে মনে করতে পারো দেখা যায়। ওকে, যে যেখানে বুঝবা না সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, যে আমরা কেউ কোথাও না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবা। আমরা কিন্তু এই চ্যাপ্টারের পর চ্যাপ্টার 9 শুরু করব, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আর কথা শুনতে না পারলে বা বুঝতে না পারলে, দেখতে না পারলে অবশ্যই বলবা। তো চ্যাপ্টার 8 এর আমরা প্রথমে যে সমীকরণ দেখেছিলাম সেটা ইকুয়ালস টু কত, সেটা কি দেখেছিলাম? x ইকুয়ালস টু কত, a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাই না? এরকম একটা সমীকরণ দেখেছিলাম, যেখানে a হচ্ছে গিয়ে কি, a হচ্ছে গিয়ে কি বলতো? a কি ছিল বলতে পারবা? এ হচ্ছে গিয়ে ছিল বিস্তার, ওমেগা হচ্ছে গিয়ে কি ছিল? কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তারপর এখান থেকে আমরা বেগের রাশিমালা দেখেছি, সেটা কত এসেছিল? ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা দেখেছি। তারপর এখান থেকে আমরা দেখছি যে বেগের সমীকরণ এরকমও দেখেছি, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপর আমরা ত্বরণ দেখেছি কি রকম সমীকরণ, মাইনাস ওমেগা স্কোয়ার এ, দেখছি হচ্ছে গিয়ে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তারপর আমরা দেখেছি ওমেগার যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে কিরকম আসে, ওমেগা স্কোয়ার ইন্টু এক্স আসছে। ওকে, এরকম আমরা দেখেছিলাম। তারপর আমরা আরেকটা সমীকরণ দেখেছি, যে ওমেগা স্কোয়ার হচ্ছে কি একটা সমীকরণ পেয়েছি, সেটা কত? কে বাই এম। এই সমীকরণটা আমাদের অনেক কাজে আসবে এবং এটা বারবার আমরা বলছিলাম। এবং আমরা আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছি, সেটা হচ্ছে গিয়ে কত, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এই সমীকরণটা হচ্ছে গিয়ে কি, এই সমীকরণটাকে বলা হয় পর্যাবৃত্তিক গতির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সমীকরণটা তোমরা সেকেন্ড ইয়ারে গিয়েও ম্যাথমেটিক্সে আবার পাবা। এটাকে বলা হয় ব্যবকলনীয় সমীকরণ, পর্যাবৃত্তিক গতির ব্যবকলনীয় সমীকরণ। পর্যাবৃত্তিক গতি কারা? একটা ফ্যান ঘুরতেছে, একটা সরল দোলক দুলতেছে, তারপর একটা স্প্রিং কে উল্লম্ব ভাবে যদি টেনে আমি যদি ছেড়ে দিই তাহলে স্প্রিংটা উপর থেকে দোলন দিচ্ছে, তারপর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এই সবই হচ্ছে গিয়ে সরল দোলক পর্যাবৃত্তিক গতি। আর পর্যাবৃত্তিক গতির এটা হচ্ছে গিয়ে ব্যবকলনীয় সমীকরণ। সবাই হচ্ছে গিয়ে এই সমীকরণটাকে মেনে চলে, ঠিক আছে? মনে রাখবা। আর ওমেগা কেটা কি, কে এর পরিচয়টা কি বলি আমরা? কেটাকে বলা হয় বল ধ্রুবক। আর এমটা এখানে পরিচয় কি বলতো? এমটা হচ্ছে আমি একটা স্প্রিং এর সাথে কোনো একটা ভর যুক্ত করে স্প্রিংটাকে যদি লম্বা করে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা যেভাবে দুলতে থাকবে, ওই স্প্রিং এর সাথে কত ভর যুক্ত করেছি এই এমটা হচ্ছে সেই বস্তুর ভর। বোঝা গেছে? সেই বস্তুর ভর। আর কেটাকে বলা হচ্ছে বল ধ্রুবক। স্প্রিং নিয়ে যদি কাজ করি তাহলে স্পেসিফিকলি এটাকে স্প্রিং ধ্রুবক বলবো আমরা। ওকে, তারপর আমরা বিভব শক্তির জন্য সমীকরণ পড়েছি। বিভব শক্তির সমীকরণ কি ছিল বলতো? 1/2 হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। কে এর মান কোত্থেকে পাবো? কে এর মান আমরা এই যে এই বক্স থেকে পাবো। এক্স এর মান কোত্থেকে পাবো? এক্স এর মান এই যে সমীকরণ থেকে পাবো। বুঝা গেছে? একটা সরল দোলকের তোমাকে যদি বলা হয় সরল দোলকের বিভব শক্তি কত যে কোনো একটা বিন্দুতে, তো তুমি এখানে এক্স এর মান যদি ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে এটা ব্যবহার করবা। আর যদি এক্স এর মান দেওয়া না থাকে, এক্স এর মানটা এই সমীকরণ থেকে বের করে তারপর আমাদেরকে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, আর গতি শক্তির জন্য সমীকরণ আমরা কি পড়েছিলাম? ই কে সবসময় এটা কি হবে? হাফ
এম ভি স্কোয়ার। ভি এর মান কোত্থেকে পাবো? ভি এর মান আমরা এই যে এখান থেকে পাবো, অথবা ভি এর মান এখান থেকে পেতে পারি, যেটা খুশি সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি ভি এর মান। আচ্ছা, তারপর আমরা আর কি সমীকরণ করেছি? আমরা হচ্ছে কি স্প্রিং নিয়ে, স্প্রিং এর পর্যায়কাল, একটা স্প্রিং যদি দুলতে থাকে তাহলে ওই স্প্রিং এর পর্যায়কাল কত সেই রকম, সেটা জানার জন্য আমরা একটা সমীকরণ পেয়েছিলাম। সেটা কি হয়েছে, কি পেয়েছি স্প্রিং এর জন্য? 2 পাই এম বাই কে, রাইট? এম বাই কে, এটা হচ্ছে একটা সমীকরণ। স্প্রিং এর জন্য আরেকটা সমীকরণ আমরা পেয়েছি, ইকুয়ালস টু কত? 2 পাই রুট ওভার ই ডিভাইডেড বাই জি। ঠিক আছে, উদয় বলো দেখি এখানে ই এর পরিচয় কি? এখানে ই বলতে ইটা, ই এর পরিচয় কি? যে স্মল ই লিখেছে, এটার পরিচয় কি বলতে পারবা? বুঝছা বলো, এই ছোট ই এর পরিচয় কি? না পারলে তো বলবা পারি না। ই এর পরিচয় কি, কে পারবে বলতে? কথা না বললে স্প্রিং কেমন কে হবে? টেনে যতটুকু প্রসারিত করা হয়। কথা না বললে কেমনে হবে বলো তো? যাদেরকে জিজ্ঞেস করছি তারা যদি কথা না বলো। এটা হচ্ছে একটা স্প্রিং এ, এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে আমি যদি উল্লম্বভাবে রেখে দেই তাহলে স্প্রিংটা কোনো ধরনের প্রসারিত হবে না, কিন্তু স্প্রিংটাকে যদি আমি একটা বস্তু দিয়ে কানেক্ট করি, একটা মনে করো এখানে এম ভরের একটা বস্তু কানেক্ট করে দিলাম, এই বস্তুর ভর যদি হয় এম, তাহলে স্প্রিংটা এইখান থেকে এইখানে কতটুকু প্রসারিত হবে, সেই প্রসারিত অংশের মান হচ্ছে হচ্ছে গিয়ে ই। ওকে, কথা বলতে হবে। আর যদি স্প্রিং এর নিজস্ব কোনো ভর যুক্ত থাকে তাহলে সমীকরণটা কত হবে? এম প্লাস এম নট ডিভাইডেড বাই কত? কে। এখানে এম হচ্ছে গিয়ে স্প্রিং এর সাথে কত ভর যুক্ত করেছি, আর এম নটটা হচ্ছে গিয়ে স্প্রিং এর নিজস্ব ভর। স্প্রিং এর যদি নিজস্ব কোনো ভর থাকে, যেমন বলে দিল যে 10 গ্রাম একটা স্প্রিং এর সাথে তুমি 200 গ্রামের একটা ভর যুক্ত করলা, তখন ওই স্প্রিং এর পর্যায়কাল কত, তখন আমরা ঠিক এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো, এই সূত্র দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এটা ছিল স্প্রিং রিলেটেড। আর যদি আমরা সরল দোলকের পর্যায়কাল নিয়ে কাজ করি তখন আমরা কি রকম সূত্র পেয়েছিলাম বলতো? সরল দোলকের জন্য টি ইকুয়ালস টু কত? 2 পাই এল ডিভাইডেড বাই কত? জি, এটা পেয়েছিলাম তাই না? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এলটা হচ্ছে গিয়ে কি, এল এর পরিচয় কি বলতে পারবা? এল এর পরিচয় কি তাসনিম আক্তার, বলো। এখানে এই যে সমীকরণটা এইমাত্র লিখলাম, এই সমীকরণে এল এর পরিচয়টা কি? এল বলতে তুমি কি বুঝো বলো? সরল দোলকের দৈর্ঘ্য। সরল দোলকের দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে এল। ঠিক আছে, এখানে হচ্ছে কি আমরা এল বলতে সেটা বুঝবো। ওকে, এই হচ্ছে কি আমাদের সমীকরণ, যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, টি ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই কে, টি ইকুয়ালস টু 2 পাই ই বাই জি, আর টি ইকুয়ালস টু 2 পাই এম প্লাস এম নট ডিভাইডেড বাই কে। এরকম আমরা সমীকরণ, এই সমীকরণগুলো আমরা দেখে এসেছি। আচ্ছা, এইবার আমরা সেকেন্ড দোলক নিয়ে ফাইনালি আমরা সেকেন্ড দোলক বলেছি, যে সেকেন্ড দোলকটা কি? সেকেন্ড দোলক ছিল হচ্ছে গিয়ে কি একটা দোলক বা সরল দোলক, যেই সরল দোলকের পর্যায়কাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। পর্যায়কাল 2 সেকেন্ড বলতে আমরা কি বুঝবো? একটা সেকেন্ড দোলক যেখান থেকে যাত্রা শুরু করবে ওইখান থেকে, যেমন ধরো সে বি বিন্দু থেকে যাত্রা শুরু করলো, সে আবার এ বিন্দুতে আসবে, সে বি থেকে এ তে আসবে, আবার বি থেকে এ থেকে বি বিন্দুতে যাবে। তো এইখানে বি থেকে যাত্রা শুরু করে সে যদি এ হয়ে আবার বি বিন্দুতে যায় তাহলে এটাকে বলা হয় একবার সম্পূর্ণ দোলন দিয়েছে। তো একবার সম্পূর্ণ দোলন দিতে যে সময় লাগবে এটা হচ্ছে পর্যায়কাল। আর যেই সরল দোলকের এ থেকে বিতে যেতে, সরি বি থেকে এ তে যেতে আবার এ থেকে বি তে যেতে সমান সময় লাগে বা 1 সেকেন্ড সময় লাগে, এখানে 1 সেকেন্ড এখানে 1 সেকেন্ড সময় লাগে, টোটাল হচ্ছে গিয়ে 2 সেকেন্ড সময় লাগে থেকে কোথায় যেতে? বি থেকে বিতে যেতে। এই বি থেকে বিতে যেতে যদি 2 সেকেন্ড সময় লাগে তাহলে ওই সরল দোলকের
সরল দোলকটাকে আমরা কি বলে থাকি? সেকেন্ড দোলক। ওকে, এটাকে বলে থাকি আমরা সেকেন্ড দোলক। এখন সেকেন্ড দোলকের একটা অর্ধ দোলন দিতে কত সময় লাগে বলো তো? একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলন দিতে সময় কত সময় লাগে? অর্ধ দোলন দিতে বলো, তোমরা কি কথা বলতেছো? ফারিসা বলো, কথা শুনতে পাই না। ফারিসা বলো, একটা সেকেন্ড দোলকে অর্ধ দোলন দিতে কত সময় লাগে? কত সময় লাগে? 1 সেকেন্ড সময় লাগে। একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলন দিতে সময় হচ্ছে গিয়ে 1 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলন দিতে 1 সেকেন্ড সময় লাগে। ওকে, তার মানে আমরা বলতে পারি অর্ধ দোলন দিতে 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ডে অর্ধেক দোলন দিবে। আর পূর্ণ দোলন দিতে প্রয়োজনীয় সময় কত? 2 সেকেন্ড। ঠিক আছে, পূর্ণ দোলন দিতে সময় হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। তো আমরা যদি একটা সেকেন্ড দোলক যদি n সংখ্যক অর্ধ দোলন কম দেয়, আমরা যেমন পড়ে এসেছি যে n সংখ্যক অর্ধ দোলন, n সংখ্যক অর্ধ দোলন কম দেয়। ঠিক আছে, 1 ঘন্টায় একটা সেকেন্ড দোলক যদি 1 ঘন্টায়, আমরা এভাবে কথাটা যদি এভাবে সাজিয়ে লিখি, যেমন ধরো বললাম একটি সেকেন্ড দোলক 1 ঘন্টায়, একটি সেকেন্ড দোলক 1 ঘন্টা n সংখ্যক অর্ধ দোলন যদি কম দেয়, তাহলে তার পর্যায়কালের সমীকরণটা কি হবে? 3600 ইন্টু 2, আর এখানে কত হবে? 3600 মাইনাস n হবে। ঠিক আছে, এই সমীকরণটাও আমরা পড়ে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড দোলকের জন্য, অন্য কোনো দোলকের জন্য কিন্তু এটা আমরা লিখতে পারবো না। ঠিক আছে, সেকেন্ড দোলকের জন্য n সংখ্যক অর্ধ দোলন যদি কম দেয়, তাহলে সেকেন্ড দোলকের জন্য পর্যায়কাল হবে t ইকুয়ালস টু 3600 ইন্টু 2, আর এখানে হবে 3600 মাইনাস n। ঠিক আছে, এখন বলো এই পর্যন্ত আমরা যতটুকু পড়লাম, তোমাদেরকে আরো কোনো কনফিউশন থাকলে বলো। কনফিউশন আছে কিনা, না থাকলে তো আমি বুঝবো না। ঠিক আছে, কথা বলতে হবে, বারবার করে তোমাদেরকে বলি কথা বলতে হবে, কথা না বললে তো আমার পক্ষে বোঝা সম্ভব না তুমি কতটুকু বুঝতে পারছো। আর এই চ্যাপ্টারটা একটু কঠিন আছে, একটু ট্রিকি আছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই আমি ধরে নিচ্ছি। তাহলে কথা যখন বলছোই না, তাহলে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। ঠিক আছে, তোমাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, ওই পিডিএফটা তোমরা একটু ওপেন করো, অথবা আমি শেয়ার করছি, একটু দেখো। ঠিক আছে, বলো কে কতটুকু করেছো? এই পিডিএফটা যে তোমাদেরকে দেওয়া হয়েছিল পিরিয়ডিক মোশনে, কে কতটুকু সমাধান করেছো? এখানে তো অসংখ্য কোশ্চেন ছিল, অসংখ্য। ঠিক আছে, কে কতটুকু করলা দেখা যাক। আমরা ঢাকা বোর্ড 2019 সলভ করি, দেখি কি বলেছে। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল এরকম যে রতন কলেজের গ্রীষ্মকালের ছুটি কাটাতে দাদার বাড়ি বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল। তোমরা কি কোশ্চেনে দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, রতন দেয়াল ঘড়ি দেখতে পেল যার 1 সেকেন্ড সময় বাম দিক থেকে ডান দিকে যায়। 1 সেকেন্ড সময় বাম দিক থেকে ডান দিকে যায়, তার মানে আমি বলতে পারি এটা একটা কি দোলক বলতো? এটা সেকেন্ড দোলক নাকি? সেকেন্ড দোলক বলা যাবে। ঠিক, এটা এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে যার 1 সেকেন্ডে বাম থেকে ডান দিকে যায়, এই কথাটাই আমাকে বুঝাতে বাধ্য করবে এটা একটা সেকেন্ড দোলক, যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। আর কোথাও বলার দরকার নাই, এই কথার মাধ্যমে বুঝে গেলাম পর্যায়কাল 2 সেকেন্ড। ভালো কথা। পেন্ডুলাম ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সারা দিনে সে 120 সেকেন্ড সময় হারালো। কত দিনে?
সারা দিনে 120 সেকেন্ড সময় হারায়। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে, অভিকর্ষ ত্বরণের মান বলে দিয়েছে, উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা কত। খেয়াল করে দেখো, একটা সেকেন্ড দোলক সময় হারাইছে, আমাকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলছে। পাহাড়ের উচ্চতা কি নির্ণয় করা যাবে? কি মনে হয়? যাবে। যাবে। করে দিব নাকি পারবা? একটা করে দে, কি বলো? ওকে, কোশ্চেনটা তুমি হ্যাঁ একটা করে দিচ্ছি, কোশ্চেনটা তুমি একটু হাতের কাছে রাখো। আই থিঙ্ক এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে, একটু খুঁজো, ঈদের আগ দিয়ে যে কথাবার্তাগুলা সেখানে পাবা। ওকে ফাইন। তো আমরা এই কোশ্চেনটা হচ্ছে 1 নং কোশ্চেন, আমরা একটু লিখে ফেলি। 1 নং কোশ্চেনে আপাতত পর্যায়কাল, এই পর্যায়কালটা কোথায়? সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, এটা কোথায়? এটা হচ্ছে ভূপৃষ্ঠে, কারণ সে ভূপৃষ্ঠে এই কাজটা প্রথমে করেছে। তাহলে আমরা লিখে ফেলি যে ভূপৃষ্ঠে পর্যায়কাল ইকুয়ালস টু টি সমান সমান কত? 2 সেকেন্ড। এখন এটা কি করলো, সে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, চূড়ায় নিয়ে যাওয়ার পর দেখলো যে 120 সেকেন্ড সময় হারাচ্ছে। আচ্ছা, 120 সেকেন্ড সময় হারাচ্ছে, এই কথার মানে কি এরকম না যে সে 120 সেকেন্ড স্লো চলতেছে? এভাবে বলা যাবে, রাইট? 120 সেকেন্ড সময় হারাচ্ছে মানে হচ্ছে সে 120 সেকেন্ড স্লো চলছে। আর 120 সেকেন্ডে একটা সেকেন্ড দোলক কয়বার অর্ধ দোলন দেয় বলো দেখি? আবার বলছি, 120 সেকেন্ডে একটা সেকেন্ড দোলক কতটি অর্ধ দোলন দিবে? 60। 60টা। অর্ধ দোলন দিতে একটা সেকেন্ড দোলকের 1 সেকেন্ড সময় লাগে, অর্ধ দোলন দিতে 1 সেকেন্ড সময় লাগে, পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগে। আমি জিজ্ঞেস করেছি অর্ধ দোলন কতটি কম দিবে। খেয়াল করে দেখো, একটা সেকেন্ড দোলক সারা দিনে 120 সেকেন্ড, 120 সেকেন্ড কি রকম চলতেছে? স্লো চলছে। ওকে, একটা সেকেন্ড দোলক সারা দিনে 120 সেকেন্ড স্লো চলছে। এখন এই একটা সেকেন্ড দোলক আমি ড্র করলাম, এই একটা সেকেন্ড দোলক মনে করো এ থেকে বি বিন্দুতে আসবে, এ থেকে বি বিন্দুতে আসলো, এটা কি পূর্ণ দোলন নাকি অর্ধ দোলন? এ থেকে বি তে আসছে, বলো? অর্ধ দোলন। অর্ধ দোলন। অর্ধ দোলন তার মানে এ থেকে যদি বি তে আসে সেটা হচ্ছে অর্ধ দোলন। তাহলে পূর্ণ দোলন দিতে সেকেন্ড দোলকের 2 সেকেন্ড সময় লাগে, তাহলে অর্ধ দোলন দিতে কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড বলা যাবে। তাহলে সে যদি 120 সেকেন্ড স্লো চলে, তার মানে আমি বলতে পারছি না যে দোলকটি, তার মানে কি বলতে পারবো আমরা যে দোলকটি 120টি অর্ধ দোলন কম দিবে। এই কথাটা কি এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? মানে আই মিন আমার সাথে কি একমত? বলো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে অর্ধদোলন দোলকটি 120টি অর্ধদোলন কম দিবে। তার মানে আমি এখানে বলতে পারি তাহলে হ্রাসকৃত অর্ধ দোলনের সংখ্যা আমরা এখানে বলে ফেলি, তাহলে হ্রাসকৃত অর্ধ দোলনের সংখ্যা সমান n। হ্রাসকৃত অর্ধ দোলনের সংখ্যা n সমান সমান কত? 120টি, রাইট? এটা আমরা খুব সহজে বলে ফেলতে পারবো। এই কথাগুলো মুছে ফেলি, কারণ এই কথাগুলো বোঝানোর জন্য বলেছি। তাহলে আমাদের ওই কি বলে পেন্ডুলাম যুক্ত যে পাহাড়ের চূড়ায়, তাহলে ভূপৃষ্ঠ পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি পাহাড়ের চূড়ায় পর্যায়কাল, এটাকে আমি টিএইচ বলি। যেহেতু পাহাড়টা একটু উপরে অবস্থিত এই কারণে আমি টিএইচ, এইচ মানে হাইট। তাহলে পাহাড়ের পর্বতচূড়ার পর্যায়কাল যদি টিএইচ হয়, তাহলে টিএইচ কত লিখবো বলো তো? টিএইচ সমান সমান কত লিখবো? কিছু একটা তো হবে, রাইট? কি লিখবো বলো, তোমরা নিজেরা বলো। এখানে সূত্রটা কি লিখবো?
কি কথা বলো? সারাদিনে 120টি দোলন কম দিচ্ছে, তাহলে এই সূত্রে গেট আপটা কি লিখবো? না বুঝতে পারলে তো বলতে হবে যে স্যার বুঝতেছি না বা আমি পারবো না। একদিন, একদিন মানে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। একদিন মানে হচ্ছে 86,400 সেকেন্ড। তাহলে পাহাড়ের চূড়ায় পর্যায়কাল কত? এখানে লিখতে হবে একদিন যেহেতু, তাহলে লিখতে হবে 86,400 গুণ 2। আর এখানে লিখতে হবে 86,400 বিয়োগ কত? 120। আমাদেরকে যদি বলতো একদিনে 120টি দোলন কম দিচ্ছে, তাহলে একদিন মানে 3600 সেকেন্ড। তখন আমরা এখানে 1 ঘন্টায় যদি বলতো যে 1 ঘন্টায় 120টি দোলন কম দিচ্ছে, তখন 1 ঘন্টায় যত সেকেন্ড আমি এখানে তত অত সংখ্যাটা লিখতাম। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তখন আমি 3600 কথাটা লিখতাম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে এইচ উচ্চতায় পর্যায়কাল কত হবে? এইচ উচ্চতায় পর্যায়কাল হবে 86400 ইন্টু 2, আর এখানে হবে 86400 মাইনাস 120। পর্যায়কাল হচ্ছে, আমরা দশমিকের পর 5টা সংখ্যা ব্যবহার করব। আমরা আগেই বলেছি এই চ্যাপ্টারের মান যদি তুমি এক্স্যাক্টলি বইয়ের মতো চাও, মানে অ্যান্সারের মতো চাও, তাহলে অনেকগুলো সংখ্যা ব্যবহার করতে হবে দশমিকের পর। 2.00278 এত সেকেন্ড। সময় কি বেশি লাগতেছে না কম লাগতেছে? সেকেন্ড দোলকের বেশি লাগছে, 2 সেকেন্ড লাগার কথা, কিন্তু পর্যায়কাল এইরকম। তো এখন আমাদেরকে কি করতে হবে? ওই আমাদের পাহাড়ের উচ্চতা বের করতে হবে। ভালো কথা। এখন পর্যায়কালের যে একটা সেকেন্ড দোলকের বা সরল দোলকের জন্য পর্যায়কালের যে সমীকরণ, তো আমরা কি জানি? তাহলে আমি যদি লিখি যে আমরা জানি টি ইকুয়ালস টু কত? 2 পাই রুট ওভার কত? এল ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, ঠিক আছে? এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে। এটাকে আমরা দিয়ে দিই 1 নং সমীকরণ। আর পাহাড়ের উচ্চতা কত হবে? টিএইচ। এটা কত হবে? 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জিএইচ। একটা দোলক, এটা হচ্ছে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায়। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। খেয়াল করে দেখো, আমি যদি এই কলমটাকে এই ঘরে বসে এটা লেন্থ মাপি, দৈর্ঘ্য মাপি যতটুকু হবে, এটাকে যদি পাহাড়ের উপরে নিয়ে গিয়ে যদি কলমের দৈর্ঘ্য মাপি, একই রকমই থাকবে। তার মানে এখানে এল যে সরলদৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য, এটা কিন্তু চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে? অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কি করব? 1 নং এবং 2 নং ভাগ করে দিব। ভাগ করে দাও। 1 ভাগ 2, ঠিক আছে? 1 ভাগ আমি যদি 2 করে দেই, তাহলে কি রকম হবে দেখতে? সমীকরণটা টি ডিভাইডেড বাই টি এইচ। আর এখানে কত হবে? এই 2 পাই ক্যান্সেল হয়ে যাবে, এল এল ক্যান্সেল হয়ে যাবে। আর যেহেতু টি এর সাথে জি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে টি লিখলে এখানে হবে জি, আর টি এইচ নিচে আছে, এখানে লিখতে হবে জি এইচ। ডেফিনেটলি এখানে একটা রুট থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি যে জি এইচ এর মান ক্যালকুলেশন করতে হবে। উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, তাহলে এটা হবে টি ডিভাইডেড বাই টি এইচ হোল স্কোয়ার। আর এখানে কত হবে? জি এইচ ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের জন্য জি এইচ এর মান কত হবে? জি দিয়ে গুণ করো, এই জিটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা হবে টি ডিভাইডেড বাই টি এইচ হোল স্কোয়ার। তুমি টি এর মান হচ্ছে গিয়ে কত? 2 সেকেন্ড। টি এইচ এর মান কত? এই যে টি এইচ এর মান হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা। আর জি এর মান কত? জিটা কোথায়? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু আমরা জানি 9.8। তো আমরা করে ফেলি এটা, এটাকে স্কোয়ার করি, গুণ করো 9.8 দিয়ে গুণ করলে আমাদের জন্য যে মানটা 9.77 আসছে, ঠিক আছে? জি এইচ মানে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যেটা আসছে 9.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম এসছে। বুঝতে পেরেছো? বলো, এই পর্যন্ত আমরা যে কাজটা করলাম, এখানে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা এই পর্যন্ত? আছে? না স্যার। না। ওকে, এখন আমরা কি করব? আমরা হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করব। পাহাড় উচ্চতা কিভাবে বের করব? আমরা লিখে ফেলি
যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা কি ছিল? জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। ভূপৃষ্ঠের পরের লাইন, এই লাইনের পরের লাইন। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা হচ্ছে জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। জিটা হচ্ছে গিয়ে কি? মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল এমটা হচ্ছে গিয়ে কি? পৃথিবীর ভর। ক্যাপিটাল আরটা হচ্ছে গিয়ে কি? পৃথিবীর কি? ব্যাসার্ধ, রাইট? আচ্ছা, আর এইচ উচ্চতায় যদি আমি হিসাব করি বা পাহাড়ের চূড়ায়, তাহলে আমি লিখে ফেলি পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ জি এইচ ইকুয়াল টু কত হবে? এটা হবে জি এম ডিভাইডেড বাই কত? আর প্লাস এইচ হোল স্কয়ার। ঠিক লিখেছি? বলো, বুঝতে পেরেছো এটা? আর এর বদলে যেহেতু উচ্চতা আমি একটু উপরে উঠে যাব, এই কারণে আর এর সাথে আর প্লাস এইচ যুক্ত হয়ে গেছে। যেমন হচ্ছে এটা হচ্ছে গিয়ে মনে করো পৃথিবী, আমরা যদি এই পৃথিবীর উপরে থাকি বা পৃথিবীতে থাকি, তাহলে আমাদেরকে কেন্দ্র থেকে এতটুকু হিসাব করতে হবে। এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখান থেকে আমি যেহেতু পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি, এখন মনে করো পৃথিবীর উপরে কোন একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড় কোন একটা বিন্দু, তাহলে কত হবে? অবভিয়াসলি এই বিন্দুতে হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান, আর এই বিন্দুতে কত হবে? আর এর সাথে এইচ যুক্ত করতে হবে। এই কারণে আমি আর এর সাথে আর প্লাস এইচ যুক্ত করে হোল স্কয়ার করে দিয়েছি। বুঝা গেছে? ওকে, এবার আমরা কি করব? আমাদের হচ্ছে গিয়ে এইচ এর মান হিসাব করতে হবে এই সমীকরণ থেকে। এটাকে দিয়ে দাও তুমি 3 নং সমীকরণ, এটাকে দিয়ে দাও তুমি 4 নং সমীকরণ। তুমি এখন কি করবা? এই যে 3 নং সমীকরণের সাথে 4 নং সমীকরণ ভাগ করে দিবা। তাহলে কত হবে? জি ডিভাইডেড বাই জি প্লাস এইচ। এখানে কি ক্যান্সেল হয়ে যাবে? দেখো, এখানেও জিএম আছে, এখানেও জিএম আছে, জিএম জিএম ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে জি এর সাথে আর ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর জিএইচ যেহেতু নিচে আছে, তাহলে আর প্লাস এইচ উপরে হবে। বুঝেছো? ওকে, এভাবে আমরা লিখতে পারলাম। আমরা একটু নিচে রাখার জন্য একটু অংশ নিয়ে নিচ্ছি। তো জি ডিভাইডেড বাই জি এইচ ইকুয়াল টু কত? আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারবো, দেখো তো। আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কয়ার লেখা যাবে, রাইট? সমান সমান দিয়ে পরের লাইন, এই পাশে স্কয়ার আছে, স্কয়ারটাকে উঠায় দিব। স্কয়ারটাকে যদি উঠায় দিয়ে উপপক্ষকে বর্গমূল করতে হবে, এখানে কত হবে? জি ডিভাইডেড বাই জি এইচ, এই হচ্ছে কি বর্গমূল। আর এখানে কত আছে? আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, তাই না? আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। পরের লাইন কি হবে? এখানে তুমি যদি আর এর সাথে আর পার্টিশন করে দাও, আর বাই আর, আর এখানে কত হবে? এইচ বাই আর। আর বাই আর কত হয়? 1। তাহলে এখানে হবে 1, আর এইচ বাই আর কত হবে? এইচ বাই আর, যা থাকার তাই হবে। আর এখানে জি, এখানে জি বাই এ জি এইচ রুট থাকবে। এখন আমাদেরকে কি করতে হবে? এইচ এর মান হিসাব করতে হবে। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো সবাই? এখানে 3-4 ভাগ করে। জি স্যার। ওকে, তাহলে তুমি জি এর মান কত? 9.8। জি এইচ এর মান কত? 9.77। বসায় দাও। আমরা দেখো ক্যালকুলেশন গুলো এভাবে এসেছে। তো 9.8 ডিভাইডেড বাই অ্যান্সার, এটাকে আমরা রুট করে দেই। রুট করে দিলে আমাদের যে মানটা আসছে 1.0014, এই মানটা আসছে 1.0014 ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর। এখন এই 1টাকে যদি আমি এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই, কি হবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে শেষ পর্যন্ত কত হবে? এটা হবে 0.0014। আর এখানে কত? এইচ বাই আর থাকবে। আরটাকে কোনাকুনি ভাবে গুণ করে দিলে এটা আরটা গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে এইচ। তাহলে এইচ এর মান কত হবে? আমরা আর এর মান হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার। এই যে আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার। ঠিক আছে, 6400 কিলোমিটার। সো আমরা আর এর মান গুণ করে দেই। এখানে কত হয় দেখো? 6400 গুণ করে দিলে এটা 8.90 কিলোমিটার আসে। 8.90 কিলোমিটার। ওকে, এরকম আসে। তার মানে খেয়াল করে দেখো, আমরা কি করলাম? আমরা হচ্ছে গিয়ে একটা সরল দোলকের মাধ্যমে
কি হিসাব করতে পারলাম? একটা পাহাড়ের উচ্চতা হিসাব করে ফেলতে পারলাম খুব সহজেই। ওকে, কোনো কনফিউশন? না স্যার। তাহলে এইভাবে আমরা কাজ করব। কিভাবে কাজ করব? আমরা দেখো প্রথমে হচ্ছে গিয়ে কি করলাম, একটা সরল দোলকের পর্যায়কাল হিসাব করলাম, পাহাড়ের চূড়ায় পর্যায়কাল হিসাব করে ফেললাম। এইভাবে পর্যায়কাল থেকে আমরা এই দুইটা সমীকরণ ব্যবহার করব। এই সূত্রটা আমরা জানি, সরল দোলকের জন্য পর্যায়কালের সমীকরণ 2π = t = L/g। ভূপৃষ্ঠের জন্য লিখবো, পাহাড়ের চূড়ার জন্য লিখবো, দুটাকে ভাগ করে দিব। তাহলে আমরা কি পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাব। পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান যখন আমরা পেয়ে যাব, তখন আমরা অভিকর্ষ ত্বরণের জন্য যে রাশিমালা মহাকর্ষ চ্যাপ্টারে পড়ে এসেছি, g = gm/r²। পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে গিয়ে gm/r প্লাসে চলেছে। 3 নং আর 4 নং সমীকরণটাকে ব্যবহার করে ক্যান্সেল আউট করে শেষ পর্যন্ত আমরা এইভাবে ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত পাহাড়ের উচ্চতা কত সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। আমাদের কোনো একটা পাহাড়ের উচ্চতা হিসাব করার জন্য আমাদের কোনো স্কেল দরকার হয় নাই, আমাদের কোনো মাপার জন্য কোনো ফিতা দরকার হয় নাই, আমরা খুব সহজেই একটা এক্সপেরিমেন্ট ম্যাথমেটিক্স এর মাধ্যমে করতে পারলাম। ওকে, আশা করি এভাবে ম্যাথগুলো তোমরা বাকি ম্যাথগুলো যেগুলো আছে সবগুলো একই রকম। আমি বি নাম্বার এই 1 নং কোশ্চেনের ঘ নাম্বারটাতে দেখতে পাচ্ছি, ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরও দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে? দোলনটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরও দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে? বলো তো কি হবে? ঘটনাটা কি? ঘটনাটা শেয়ার করছি আমি। দেখো খেয়াল করে, একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের দোলনকাল কত? একটা সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠের দোলনকাল 2 কত? সেকেন্ড। 2 সেকেন্ড। কিন্তু আমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর তার দোলনকাল কত হয়ে গেল? 2.00278 সেকেন্ড। এখন আমি চাচ্ছি এই যে দোলকটা যেটা 2.00278 সেকেন্ড দেখাচ্ছে পাহাড়ের উচ্চতায়, আমি চাচ্ছি এই দোলকটা পাহাড়ের উচ্চতায় 2 সেকেন্ড দোলকই 2 সেকেন্ড টাইমই শো করুক। তাহলে আমরা কি করতে পারি বলতো? আমাদের তো এই সূত্র ছাড়া আর কোনো উপায় নাই। এই যে সূত্র ছাড়া আর কোনো উপায় নাই। আমরা কি আমি চাচ্ছি পাহাড়ের উচ্চতায় টিএইচ এর মান যে এরকম আসছে, আমি চাচ্ছি পাহাড় উচ্চতায় টিএইচ এর মান 2 আসুক, এটার মান যাতে 2 আসুক। আমি কি পাহাড়ের চূড়ায় জি এর মান কি পরিবর্তন করতে পারবো? এখানে শুধু কার্যকরী দৈর্ঘ্যটা বাড়াতে হবে বা কমাতে বা বাড়াতে হবে। কমাইতে হবে বা বাড়াইতে হবে, মানে এখানে এল এর মান কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আমি যদি যে সুতা নিয়ে কাজ করছি, সুতার মান যদি আমাকে টি এর মান বেশি আসছে, আমি একটু টি এর মান কমাইতে হবে। টি এর মান এটা কমিয়ে 2 এ আনতে হবে। তখন আমি কি এল এর মানও কমাইতে হবে, কারণ এল এর মান আগে যেরকম ছিল এখন একটু পরিবর্তন করতে হবে। তো আমি একটা কাজ করি, আমি একটু দেখি নতুন দৈর্ঘ্যটা কত হয়, সেটা নিয়ে একটু কাজ করি, আসো। ওকে, আমাদের হচ্ছে গিয়ে কি আগের দৈর্ঘ্য কত ছিল সেটা একটু হিসাব করে ফেলি। ঠিক আছে, ভূপৃষ্ঠে দৈর্ঘ্য যদি হয় এল, আর সেটা কত হয় সেটা আমরা হিসাব করব। কিভাবে হিসাব করব? টি ইকুয়ালস টু কত? 2πL/g। ওকে, কিভাবে হিসাব করব? টি এর মান হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। এগুলো আমরা একটু মুছে ফেলি, এটা আমরা একটু রাখি, এই মানটা আমার দরকার পড়বে। টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 2π, এটা এল, এটা জি এর মান হচ্ছে 9.8 √ এটা হিসাব করে আমরা দেখব ভূপৃষ্ঠে এর দৈর্ঘ্যটা কত আসে, সেটা আমরা হিসাব করে ফেলি। ঠিক আছে, কত হয় চেক করো। এটা হচ্ছে গিয়ে এরকম হবে, কত হবে? এটা হচ্ছে গিয়ে 9.8, নিচে হচ্ছে গিয়ে পাই স্কয়ার। এটা ক্যালকুলেশন করতে পারি 0.0.9924 মিটার হবে। ভূপৃষ্ঠের সরলরেখার কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এরকম, কিন্তু আমি চাচ্ছি এইটা পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে। ভালো কথা, পাহাড়ের চূড়ায় আমি যদি নিয়ে যাই তাহলে দোলকের পর্যায়কাল কি ভূপৃষ্ঠের পর্যায়কালের সমান হইতে হবে। এখানে আমি টি এইচ না লিখে এখানে টি লিখতে হবে, আর এখানে কত হবে? 2π
এইখানে আমাদের নতুন দৈর্ঘ্যটাকে এল প্রাইম দিয়ে লিখি, আর জি তো জি এইচ হবে, তাই না? জি কি জি হবে না জি এইচ হবে? পাহাড় উচ্চতায় জি এইচ হবে, আর পাহাড়ের চূড়ায় বা উচ্চতায় কার্যকরী দৈর্ঘ্য তো পরিবর্তন করতে হবে, কারণ টি এর মান এইটার বদলে আমি 2 সেকেন্ড পেতে হলে আমার দৈর্ঘ্যের মান এল প্রাইম নিলাম আমি, ঠিক আছে? এল প্রাইম অথবা এল ওয়ান নেই, এল ওয়ান নেই বা এল এইচ নেই। তাহলে আমি কি জি এর মান কত বসাবো? জি এর মান বসাতে হবে কত? 9.77। আর টি এর বদলে আমাকে বসাইতে হবে কত সেকেন্ড? 2 সেকেন্ড। এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে এল এইচ, এটা হচ্ছে 9.77। কি ধরতে পারছো সবাই? তাহলে এইচ আমরা কত আসে সেটাও করে ফেলি। কত আসে দেখি আমরা। এটা আসবে হচ্ছে 9.77 ডিভাইডেড বাই পাই স্কয়ার করলে এটা হবে 9.0.98991, 0.98991 মিটার। আগে দৈর্ঘ্যটা ছিল এই রকম, এখন দৈর্ঘ্যটা হবে এই রকম। দৈর্ঘ্যটা কি বাড়ানো হবে, বাড়াতে হবে না কমাইতে হবে? কি করতে হবে? কমাতে হবে। কমাইতে হবে। দৈর্ঘ্য কি বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাতে হচ্ছে। গুড। তাহলে কতটুকু কমাইতে হবে লিখে ফেলি। অতএব দৈর্ঘ্য, এটাকে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 0 বা এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 0.99294 মাইনাস 0.98991 মিটার। এতটুকু কমাইতে হবে। এটা আমরা করে ফেলি। মাইনাস 0.99294, এটা হয় 0.00 থেকে 100 দিয়ে গুণ করি কারণ অনেক ছোট আসছে, 0.3 সেন্টিমিটার। ওকে, এটাকে 10 দিয়ে গুণ করলে 3 মিলিমিটার। 3 মিলিমিটার কমাইতে হবে, এখানে লিখতে হবে কমাতে হবে। কমাতে হবে, ঠিক আছে? তো দৈর্ঘ্য আমাদের এতটুকু কমাতে হবে। এই হয়ে গেল আমাদের কাজ। এখন দৈর্ঘ্য যদি আমি পার্সেন্টেজ হিসাব করতে চাই, যে পার্সেন্টেজে কতটুকু কমাইতে বা বাড়াইতে হবে, এটাও হিসাব করা যাবে, ঠিক আছে? যে শতকরা দৈর্ঘ্য, আমি যদি শতকরা হিসাবটা করতে চাই, ঠিক আছে, সেটা একটু দেখা দিচ্ছি, দেখে নাও কি রকম হবে। আমাদেরকে লিখতে হবে যে শতকরা দৈর্ঘ্য, এটাকে কি রকম অ্যান্সারটা হবে? এটা হবে হচ্ছে গিয়ে এল এইচ, সরি, এল মাইনাস এল এইচ ডিভাইডেড বাই এল ইন্টু হচ্ছে গিয়ে কত, 100%। ঠিক আছে, এই মানটা নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবটা আসবে। তারপর আমরা আমাদের বাকি হিসাবটা করে ফেলবো, ঠিক আছে? কত হবে? 0.3 ডিভাইডেড বাই, এটা যে অ্যান্সারটা আসবে, ডিভাইডেড বাই 0.99294 ইন্টু 100, এটা হচ্ছে গিয়ে 0.3%। কমাতে হবে, ঠিক আছে? যদি শতকরা হিসাবটা করতে চাই তখন আমরা এইভাবে হিসাব করতে পারবো, যে শতকরা হিসাব। শতকরা দৈর্ঘ্য এত পার্সেন্ট কমাইতে হবে, মানে এতটুকু কমাতে হবে। বলো, বুঝতে পেরেছো এই ম্যাথটা? কোনো কনফিউশন থাকলে বলো। লাবিব, বুঝতে পেরেছো? কনফিউশন থাকলে বলো। লিঙ্ক শেষ হয়ে গেলে তোমরা সাথে সাথে আবার 5 মিনিট পর জয়েন করবা। লিঙ্ক শেষ হয়ে গেলে 5 মিনিট পর জয়েন করবা। 4টা 51-তে জয়েন করবা, ঠিক আছে? 4টা 51-তে জয়েন করবা।